আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকে পহেলা রমজান। আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে রমজান সম্পন্ন করলাম এবং ইফতারি করলাম। যারা কবরবাসী আছে সবার জন্য দোয়া করলাম এবং গত বছর অনেকের সাথে ইফতার করা হয়েছে। আজকে অথবা তারা নাই আমাদের মাঝে। আমাদের চারপাশের মানুষগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে। সবার আত্মার মাগফিরাত কামনা করি। আসলে হঠাৎ করে লাইভে আসলাম, কোনো বিশেষ উদ্দেশ্য নেই, কিন্তু কিছু কিছু বিষয় ক্লিয়ার করা প্রয়োজন। আজকে আর কি আমি একটা পোস্ট করেছিলাম। পোস্টটা আসলে কোনো ভিতরে কোনো বায়াসনেস ছিল না, জাস্ট হলো একটা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। এটা জাস্ট একান্তই আমার ব্যক্তিগত একটা বিষয় ছিল, সেজন্য দিয়েছি। কিন্তু আমি দেখলাম যে আমার চারপাশের মানুষগুলো কেউ সেটা পজিটিভলি নিয়েছে, কেউ নেগেটিভলি নিয়েছে। এটা নিয়ে আমার মনে হলো যে একটা ভুল ভ্রান্ত ধারণা আছে, এটা অবশ্যই আমার ক্লিয়ার করা উচিত নিজের থেকে। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন অনেকে হয়তো আমাকে ছোট থেকে চেনেন, আমার পরিবারকে চেনেন, বা আমার বন্ধু বান্ধব আছে অনেকেই। তারা সবাই আসলে জানে যে আমি ছোট থেকে কোনো রাজনৈতিক কোনো পলিটিশিয়ানের সাথে ইনভলভ ছিলাম না, বা ফিউচার হব কিনা সেটাও এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু আসলে আমি আমার পক্ষ থেকে যে সাদাকে সাদা কালোকে কালো বলার চেষ্টা করি, যেহেতু আল্লাহ আমাকে একটা বিবেক দিয়েছে, সেটা অনুযায়ী যেটা ভালো মনে করি সেটাকে আমি বলি। আমার মতামতের সাথে যে সবাই একমত হবে এরকম না, আলাদা মানুষের আলাদা মতামত থাকবে, তাই না? কিন্তু তার ভিন্ন মতকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। ডিবেট হবে, গঠনমূলক সমালোচনা হবে, কিন্তু তার মানে এটা না যে নোংরাভাবে আক্রমণ করা যাবে না। আগে যে সরকার ছিল সেখানেও কিন্তু তারা যে আমার দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের পদ্মা সেতু করা হয়েছিল, সেটার খরচ বা সেটার প্রকল্প নিয়ে ভিন্ন মতামত আছে বা অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে, কিন্তু আমি উপকৃত হয়েছি। এজন্য আমি কিন্তু সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একটা লাইভও করেছিলাম। সেটা এখনো আমার পেজে আছে, আপনারা আমার প্রোফাইলে দেখতে পাবেন। কিন্তু যখন আর কি অনেকটা আপনারা জানেন যে অনেক একদম প্রকাশ্যভাবে অনেক কিছু বলা যেত না। এটা আমি কেন, আমি তো সামান্য একজন নগণ্য মানুষ, সাধারণ আমজনতা। আমি তো প্রকাশ্য যতটুকু পেরেছি ততটুকু আমি চেষ্টা করেছি আমার মতামত দেওয়ার জন্য। আর আমি মতামত দিলাম না দিলে এটা কিছু আসেও যায় না। আল্লাহ সুযোগ দান করেছে যে বিভিন্ন বড় পর্যায়ের মানুষ বা জ্ঞানীগুণী মানুষের সাথে চলার তৌফিক দিয়েছে। তাদের সাথে তারা দেখেছি তারা যত বড় মাপের পর্যায়ে পৌঁছেছে ততটাই বিনয়ী। এটা থেকে আমাদের শেখানো উচিত যে আসলে আপনি যদি বিনয়ী হন, আপনি শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাবেন। এটা হলো ন্যাচারাল বিউটি আর প্রকৃতির নিয়ম। তাহলে এই জন্য আমি চেষ্টা করি ভিন্ন মত হোক তাদেরকেও শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করি। কিন্তু যেটা একদম অনমানবিক সেটা তো সমালোচনা করতে হবে। কিন্তু আমাদের যেটা সমস্যা, এটা বর্তমান প্রেক্ষাপটেও বলি আর আগের প্রেক্ষাপটেও বলি, সবাই হলো তেলবাজ খুব পছন্দ করে। আর তেল যে যত দিতে পারে ততই সে খুব ফুলে ফেপে একদমই হয়, কিন্তু তার যে পরিণতি খারাপ হচ্ছে এটা বুঝতে পারে না। এটার বাস্তব উদাহরণ আপনি যদি মনে করেন যে বিগত শাসনে যে ছিলেন, আমি নাম বলবো না, সে কিন্তু তার পরিণতি এই কারণে কেউ তার গঠনমূলক সমালোচনা করে নাই, সবাই তাকে দেবতার পর্যায়ে নিয়ে গেছিল। সেজন্য সে নিজেকে এমন পর্যায়ে নিয়েছিল যে লাস্টে যে একটাই দেখবেন যে রাজাকারের ছেলে না এই ছেলে, এই লোকটা কি তাকে ভালো পেয়েছে? তার পরিণতি কত খারাপ করেছে। মানে একটা রাষ্ট্র যার নেতৃত্বে স্বাধীন হয়েছে, তার কন্যা যে শাসন করেছে, সেখানে তো আমাদের অনেক প্রত্যাশা, অনেক কিছু থাকবে। সে ভালো কাজ করেছে, সেটার জন্য আমরা অবশ্যই গঠনমূলক তাকে প্রশংসা করব। কিন্তু সে তো দেবতা না, তার সমালোচনা করতে হবে, কিন্তু সে সমালোচনা করতে দেয় নাই। যেহেতু সে দেয় নাই, সেজন্য একটা মানুষের ভিতর ক্ষোভ সৃষ্টি হয়েছে, দুর্নীতি বিভিন্ন ধরনের অনাচার হয়েছে। তার মানে যে এখন ভালো যাচ্ছে সেটাও না। এখন আমরা কথা বলতে পারি, কারণ আমি এখন বলতেছি, আমি হয়তো আগে এভাবে পাবলিকলি বলতে পারতাম না। কিন্তু সেজন্য কি গঠনমূলক সমালোচনা করব না, তাকে কি পুজো করব? অবশ্যই নয়। আমি কিন্তু এই যে দেখবেন এই দু একদিন আগে যে ন্যাশনাল সিটিজেন পার্টি যে হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু তাদের সমালোচনাও আমি করার চেষ্টা করেছি। যে তা এইখানে সবচেয়ে বড় যে মোড়টা টার্নিং পয়েন্ট ছিল সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটির একটা মুভমেন্টটা। যখন সমস্ত পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটি
তাদেরকে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। সেখানে আমিও স্বতঃস্ফূর্তভাবে হয়তোবা থাকতে পারিনি, কিন্তু যতটুকু আমি পেরেছি উপস্থিত ছিলাম। আমি সামনে দেখেছি কিভাবে মানুষকে মেরেছে, হত্যা করেছে, তার অপরাধ কি, তার অধিকার নিয়ে কথা বলেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে এইগুলো যে করেছে, তাহলে এগুলো তো তার সমালোচনা করতে হবে। সে তো খুনি, সে ফ্যাসিস্ট, এটা বলতে হবে, তাই না? তাহলে এটা যদি আপনি মনে করেন যে এটা বললে আমি খারাপ হয়ে গেছি, আগে আমি বলি নাই, আগে আমি তেলবাজি করেছি, কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি কারো কোনো দলের তেলবাজি করেছি বা কোনো কারো তোষামত করেছি, বেনিফিশিয়ারি হয়েছি 2 টাকার, আমি বা আমার পরিবার, এটা কেউ বলতে পারবে না। আমার প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন। আজকে দেখলাম কমেন্টে আমার অনেক শৈশবের বন্ধুরাও কমেন্ট করেছে, ভিন্ন মতাদর্শে তারা বিলং করে। তারা বিভিন্ন দলের আছে, বর্তমানে যারা এ দলও আছে, বি দলও আছে, সি দলও আছে। কিন্তু তাদের আমি মতামতকে সম্মান জানাই, কিন্তু তারা বলতে পারবে না যে আমি কেন আর কি রাজনৈতিক দলের সাথে ইনভলভ এবং তাদের বেনিফিশিয়ারি নিয়েছি। কিন্তু তারা তাদের মতো বলতেছে। আমি তাদেরকে যতটুকু শ্রদ্ধা রেখে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে ভাবে যে না, আমি এই পার্টিতে জয়েন করেছি, ওই পার্টিতে জয়েন করেছি। কেন ভাই? আমি তো দেশের নাগরিক। তাহলে আমার কেন কোনো পার্টিতে জয়েন করতে হবে কেন? আমি দেশের যেটা মঙ্গল হবে সেটা তো আমি বলবো, সেটা তো আমার রাইট, তাই না? তাহলে আমি সেটা বললে তার সমস্যা কি ভাই? আপনার সাথে তো একমত 100% আমি হব না, বা আপনিও আমার সাথে হবেন না। তাহলে আমি তো কারো 2 টাকার চাও খাই নাই, আর কারো মিছিলেও যাই নাই। আপনারা যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ, ভালো। সেটা তার কি বলা যায়, তার একটা মেরিট পয়েন্ট, যে সে না একটা দলের সাথে যুক্ত ছিল, সেজন্য সে সুবিধা নিতে পেরেছে, এটা তার একটা আর্ট, সে নিতে পেরেছে। কিন্তু তার মানে আপনি যদি এখন আপনার যে বিবেক আল্লাহ দিয়েছে সেটা এখনো যদি হয়ে যায়, কি বলে, সিলমোহর মারা থাকে, তাহলে তো সেটা হলো না। হলো? আপনাকে কি সে কি করেছে নাকি? সে তো আপনাকে রেখে তার পরিবারের একদম কি বলা যায়, একটা সিঙ্গেল পার্সনও কিন্তু বাংলাদেশে নাই, তারা পালাইছে। তাহলে আপনারা তাদের, অবশ্যই আপনি একটা সময় পার্টি করতেন, সেটা আপনি বলবেন, কিন্তু একদম ব্লাইন্ডলি তো বলা যাবে না। আমি অনেকেরই পোস্ট করেছি বা এখনো করি। সেটা ব্যক্তিকে আমার ভালো লাগে তুলনামূলকভাবে। অনেক চোর আছে না, চোরের ভিতর তো একটু যার নীতি আছে, চোর থাকলে নীতি আছে, তারে ভালো লাগতে পারে। যখন একদমই সবাই তো আর ভালো না, খারাপের ভিতর তো ভালো আছে। তো সেটার জন্য আমি বলেছি বা পোস্ট করেছি, তার জন্য তার কারো সুবিধা নেইনি। আমি পড়াশোনা করেছি, এখনো স্ট্রাগল করতেছি, ব্যবসা করি তো, চাকরি করি। উম, আমার নিজের লাইফের জন্য, আমার জীবিকার জন্য আমি যা আমার লজ্জা নাই, আমি সবকিছুই করতে পারি। কিন্তু আমি তো কারো কাছে দ্বারস্থ হই নাই, কারো করুণার পাত্র হই নাই, এটা কেউ বলতে পারবে না। আজকেও একটা ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল, ঘন্টার পর ঘন্টা, নাম বলবো না। চমৎকার লোক, এখনো মানুষ ভালো আছে। দেখি এই পৃথিবীটা আসলে আছে। সে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে। আমি তার দেখেছি যে সে তার নিজেরই সে অগ্নিকাণ্ড করেছে, কিন্তু যখন সরকার পরিবর্তন হয়েছে, সেই লোকই আবার তার কাছে এর জন্য আসছে, রিকোয়েস্ট নিয়ে আসছে, তাকে সে চাকরি দিয়েছে, এবং সে কিভাবে থাকবে খাবে তারও ব্যবস্থা করেছে। আমি দেখে অবাক হয়েছি যে না, এখনো ভালো মানুষ আছে। 100% ভালো হবে না ভাই। আপনি যদি আশা করেন যে আমি আপনাকে তেল দিব, আপনাকে ই করে চলবো, এটা আমার প্রফেশনাল লাইফেও না। কাউকে তেল দিয়ে চলবো না ভাই। আমি যদি কাউকে ই করে থাকি, আমি আমার বাবার কাছে দায়বদ্ধ আছি। আমার বাবা এখনো এত বড় মানুষ, এত বছরে 30 বছর ধরে আমি লালন পালন করে বড় করছে, তার কাছে আমি দায়বদ্ধ আছি, অন্য কারো কাছে নাই তো। তাহলে আপনার যদি আমাকে ভালো না লাগে, আপনি আমাকে অ্যাভয়েড করেন। আপনি অ্যাভয়েড করেন, আমার তো কথা নাই যে আপনার সাথে কথা শুনতে হবে। অতএব আমি আসলে দীর্ঘায়িত করব না আলোচনা। আমি কোনো বড় মাপের বোদ্ধাও না, কিছু না। আমার যে চিন্তা ভাবনা, আমি সবসময় পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। এই পজিটিভিটি আমি স্প্রেড করি, সবার মাঝে চেষ্টা করি। আপনার আমাকে ভালো না লাগলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আপনার সাথে কথা হবে, মতামত বিনিময় হবে, কিভাবে ভালো হয় সেগুলো চেষ্টা করব আমরা। আর আরেকটা বিষয় বলি যে আমার আর অনেক ফ্রেন্ড সার্কেল, আগেও আমি কথাটা বললাম, যে তারা বিভিন্ন পর্যায়ে ছিল, ভালো ভালো পর্যায়ে ছিল, কারো কাছে কিন্তু আমি যাইনি বা এখনো যাই না। যার যার মতো সে, যখন ফ্রেন্ড সার্কেল আড্ডা হয় তখন ফ্রেন্ড সার্কেল আড্ডা, পলিটিক্স কেন, তাই না? সেটা হওয়ার কোনো এগুলোর মানেও হয় না, এগুলো করে না। আর আরেকটা বিষয় আমি বলি, বর্তমান যে প্রেক্ষাপটে এই সরকারের যদি আরো স্ট্রিক্টলি হওয়া উচিত ছিল শুরু থেকেই। এটা একটা বৈপ্লবিক সরকার। আপনি যদি মনে করেন যে এটা আসলে তারে অন্য কেউ বসাইছে, সে বসায়নি তো, ছাত্ররা বসাইছে আন্দোলন করে। আপনি অনেকেই চেষ্টা করেছেন, ই করেছেন, এখন অনেক গালগপ্প মারেন, আপনারা তো করেন নাই।
এখন সবাই ক্রেডিট নিতে চান। নিতে চাইতেই পারেন, জনগণ আর বোকা নাই, জনগণ তো সব বোঝে মানুষ। আর এই যে ছাত্ররা দল গঠন করেছে, তাদের আরও সুশৃঙ্খলভাবে আরও সবার মতামত নিয়ে নতুন একটা দল, তাদের সীমাবদ্ধতা থাকবে। কিন্তু মাদ্রাসার ছাত্রদের মূল্যায়ন করা উচিত ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের মূল্যায়ন করা উচিত ছিল। তারাই আন্দোলনের টার্নিং পয়েন্ট করেছে। তাহলে এটা বলবো, যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন নতুন দলের, তারাও করবেন। আমি কিন্তু, যেহেতু আমি ছাত্র ছিলাম ন্যায়ের পক্ষে, এই জন্য আমি তাদেরকেই করতেছি। তার মানে আমি তাদের কোনো স্টেক হোল্ডার না, তাদের কমিটিতে নাই, বা তাদের অনেকে আমার ইনবক্সে লিখছেন, ভাই আপনি কি এই নাগরিক পার্টির কি জয়েন করেছেন নাকি, না কি করেছেন। আর অনেকে দেখা যায় যে আমি নামই বলি, মাসুদ ভাইয়ের পোস্ট শেয়ার করি, অনেকে ভাবে যে মাসুদ ভাইই করছি, দলে জয়েন করছি, জামা শিবির করি। এটা কিন্তু কোনো ভিত্তি নাই। পরে করব কিনা সেটা জানি না, কিন্তু ব্যক্তি হিসেবে তাকে আমার ভালো লাগে, সে আমার দেশের লোক। তাহলে সেজন্য আমি তার, যখন আমি তার ফল্ট পাবো তারও সমালোচনা করব, ব্যক্তি পূজা করব না, ঠিক না? তাহলে এইটাই আমার ফাইনাল মেসেজ, কোনো দলে বা কোনো কিছু যুক্ত নাই ভাই। আমি আমার জীবিকা আমি চেষ্টা করি, আল্লাহ রিজিক দিয়েছে, আমি চেষ্টা করি যেভাবে একটা মানসম্মতভাবে জীবনযাপন করতে পারি। কারো কাছে দ্বারস্থ ফিউচারে, অতীতেও হয়নি, ফিউচারও হব না। আত্মসম্মান বোধ নিয়ে যতটুকু আছে এভাবে বেঁচে থেকে জীবনযাপন করে ইনশাল্লাহ একদিন আহ, জীবন আর কি সমাপ্তি হবে, এটাই আর কি চাই। আর সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করি, সার্বিক মঙ্গল কামনা করব। আর আমরা সবাই মিলে দক্ষ হয়ে গড়ে উঠি, এই দেশ এগিয়ে যাবে। কারো ব্যক্তি পূজা নয়, কারো ব্যক্তি পূজা করে তাদেরকে, আপনার তো একজন পছন্দ হইতে পারে, তারা একদম সমালোচনা করবেন, ভুল তো করতে পারে, মানুষ মাত্র ভুল করে না। তেলবাজি করে দেশ তো অনেক বছর স্বাধীন হয়েছে, আর কত তেলবাজি করবেন? এগুলো কইরেন না। আমি তো আফসোস হয় যে আমার কাছের কিছু বন্ধু বান্ধব দেখি, তারা কিছু বেনিফিশিয়ারি পেয়েছে, কিন্তু তারা এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের কোনো ফিউচার নাই। তাদের নেতারা তাদের আখের গুছে বাইরে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। আমি আগেও যেরকম ছিলাম, এখনো সিম্পল লাইফ লিড করি। ফিউচারে কি হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাকে সবাইকে স্বাগত জানাই যে গঠনমূলক আমার সমালোচনা করেন, ঠিক আছে? আমি এটা কাউকে দেখবেন না যে আক্রমণাত্মক ভাবেই করি। আমার কাছের আছে, রিলেটিভ আছে, সে আক্রান্ত হয়েছে, পলিটিক্স করতো, আমি তাদেরও সমবেদনা জানাইছি। যখন বলছে যে নির্বাচনে দাঁড়াবে, তাকেও করেছি। আমার চেয়ে বয়সে ছোট, সে আমার সমালোচনা করে। মিজানুর আজহারি, আমি যেহেতু তার পোস্ট শেয়ার করি, কথা বলি, সে অনেকে তাদের তাফসিরুল কোরআন সে মানতে রাজি না, তো না মানতে সে নাই পারে মানতে। কিন্তু একটা মানুষ তো আর বিরিয়ানি আর টাকা দিয়ে তো সে নিয়ে আসে না, তার ভিতরে কিছু ক্যালিব্রেটি গুণ আল্লাহ পাক দিয়েছে, সেই জন্যই মানুষ তার কাছে এসে সমবেত হয়। তার যদি কেউ সমালোচনা, সে গঠনমূলক করবেন, কিন্তু ঘৃণা কেন ছড়ান ভাই? তার পর্যায়ে যেতে হলে তো আপনার ওই রকম মেধা প্রজ্ঞা থাকতে হবে। মানুষ তো কত মানুষ আছে, কত মানুষ ওয়াজ করে, তার মানে কি? আচ্ছা, আমাদের সাইদি সাহেব, আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি। আসলে আপনারা ইফতারি করেছেন, সবাই বিরক্তির কারণ হতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে এই একটা পয়েন্ট বলে আমি শেষ করবো, যে আমরা যতটুকু দেখেছি যে সাইদি সাহেব বড় মাপের আলেম ছিলেন, দলমত সে একটা দলে সমর্থন করতেন, কিন্তু সে মারা গেছে। সেখানে কি তাকে ইন্নালিল্লাহ বলা যাবে না? সেটা বলা যায় নাই তো। তাকে হত্যা করা হয়েছে না সে স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেটা নিয়ে ডিবেট আছে, সেটা তদন্তশীল বিষয়, সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। কিন্তু সেটা তো বলা যাবে, কিন্তু সেটা তো বলতে দেন নাই, তাহলে সেটা সমালোচনা করা যাবে না? অবশ্যই যাবে। ডক্টর ইউনূসকে আমরা তো প্রতিদিন আমরা সমালোচনা করি, তাকে নিয়ে আন্দোলন করি। এত আন্দোলন কি হয়েছে না কোনোদিন? এত ট্যাকেল দিয়েছে, একটা দেশ সম্পূর্ণ শূন্য, সেখান থেকে সে করছে। সে, আপনি স্বীকার করেন না করেন, ডক্টর ইউনূসকে আপনি ঘুষখোর বলেন না বলেন, সে আন্তর্জাতিক মানে লিডার, তার গ্রহণযোগ্যতা আছে, সেটা তার নিজের যোগ্যতাই গেছে। আপনার আমার মতো সাধারণ মানুষ তাকে হাজার ঘৃণা ছড়ালে কোনো লাভ নাই। আপনি আমাকে নিজেকে গড়ে তোলেন বা আমি আমাকে গড়ে তুলি, আপনার যদি থাকে, তাহলে ছোট একটা দেশ থেকে সে বিশ্বের দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছে না, সে গ্লোবাল লিডার। তাহলে আপনি আমিও চেষ্টা করি সেভাবে গ্লোবাল লিডার হওয়ার, কিন্তু তাকে কেন, আপনি কি সমালোচনা তাকে পিছিয়ে ফেলতে পারবেন? অবশ্যই সমালোচনা করবেন গঠনমূলক, তারা ভুল হইতে পারে, কিন্তু তারে নিয়ে যদি আপনি কটূক্তি করেন তাহলে লাভ কি? কোনো লাভ আছে? নাই। আর 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 যে বিষয়টা নিয়ে আজকে কথা, যে আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি, এখানে দ্রব্যমূল্য দাম যদি বাড়ে বা কমে, সেটা আপনিও বেনিফিশিয়ারি হবেন, আমিও হব। আর বাড়লে আমিও সাফার করব, আপনিও সাফার করবেন। তাহলে অনেকে এক পেঁয়াজের দাম দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনার কি মনে আছে, এই গত রমজানই মেবি 1000
টাকা কেজি হয়েছে, 1200 টাকা কেজি হয়েছে। সে কেজি দিয়ে মানুষ খেয়েছে, আর অনেকে হয়েছে সেটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে একদিনে, রাতারাতি। সেই রাতারাতি সে মালিক হয়ে গেছে। তাহলে আপনারা ব্লাইন্ডলি বলতেছেন যে আমি বলছি যে সেটা 140 ছিল, এখানে শুধু 40 টাকা। তো সেটা আমি বলেছি, বাস্তবতা তুলে ধরেছি, আপনারা তো তখন শেয়ার দিয়েছেন, তাহলে আমি আমার মতামতটা দিছি। তাহলে সেখানে আমাদের কি সমস্যা ভাই? তাহলে আপনি মৌসুম না না মৌসুম, মৌসুমের সময় তো এরকম হয়েছে, সেটা নিয়ে কত রেসিপি দিয়েছে, তাহলে সেটা নিয়ে আপনি কেন এখন বলবেন না? অবশ্যই বলবেন। আপনাকে কিনে খান না, নাকি আপনাকে দিয়ে যায় দল থেকে? দেয় না তো, এরকম কোনো দল নাই যে আপনার কেরিয়ার এস্টাবলিশ করে দিয়েছে। আপনাকে কি করেছে আপনার দল? আপনাকে ওই যে ইয়েবাখর বানাইছে, আপনার কেরিয়ার ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে সে এখন রাজার হালে আছে, আর আপনি এখানে বসে এখনো পড়ে আছেন ভাই যে আমার দল, আমার মতাদর্শ, আমার জাগাবে, এই করবে, সে করবে না ভাই। আপনি যার ছেলে তার ছেলেই থাকবেন। ওই কিছু মানুষ ওই যে রাজনীতিতে আসে, যে চুরি করে আসে, তার ভাগ্য পরিবর্তন করে ফেলবে, এটা সবাই পারে না। মানে এটা সবার বিবেকে এটা মানে না, বুঝতে পারেন নাই? এটা আজ হোক কাল হোক পাশ হবেই। আর তাদের পরিণতি দেখছেন না আপনারা? এখনো শিক্ষা নেন না। কত আহমিকা অহংকার করে বলছে যে আমি সাইদুর সাহেবের ফাঁসি দিয়েছি। এটাও বললেও বলবেন যে আমি জামাতের মনে হয় যে রোকন হয়ে গেছি। আরে ভাই, জামাতের রোকন হওয়া তো সহজ না, এটার স্ট্রাকচার আছে। অন্য দলের মতো চাইলেই হওয়া যায় না এখানে। তাহলে এই যে মানিক মানিক সাহেবের পরিণতি দেখে আপনার শিক্ষা নেন নাই? আমি কিন্তু এটা বললাম। আবার জামাতের কিছু ভুল আছে। জামাতে কেন তারা হয়তোবা ওই সময় যুদ্ধের সময় চেয়েছিল যে যে আগ্রাসন, ভারতের আগ্রাসন, এটার তারা বিরোধিতা করেছে। কিন্তু তারা যে পাকিস্তান তো আমাদের উপর জুলুম করেছে, এটা তাদের স্বীকার করা উচিত, আনুষ্ঠানিকভাবে করা উচিত। এটা অনেক আগের জেনারেশন গেছে, এখন জেনারেশন তাদের অবশ্যই দায় নিয়ে একটা স্ট্রং স্টেটমেন্ট দেওয়া উচিত। এটা তারা দিতে বাধ্য, যদি গ্রহণযোগ্যতা পেতে চায় মানুষ। কিন্তু আমি স্বীকার করি না করি যে আমাদের একটা ওয়েল আর কি ডিসিপ্লিনড একটা দল, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আর আরেকটা দল আছে, আমি নাম নিতে চাই না, সেখানেও আমার অনেক বড় ভাই আছে, কাছের বড় ভাই আছে, এলাকার বড় ভাই আছে, আমার প্রতিষ্ঠানের বড় ভাই আছে, ভালো পর্যায়ে আছে, তারা আমার রিলেটিভ আছে। কিন্তু তাদেরকে কিন্তু আপনি দেখবেন পার্সোনালি আমি যে কমেন্ট করি, সে ব্যক্তি আমার ভালো লাগে, তার দলের কোনো কর্মকাণ্ড থাকলে ভালো নাই লাগতে পারে। আমার এলাকায় পিকনিকে গেছি, আমি কেন্দ্রীয় একজন নেতা, ভাইয়ের সাথে সম্পর্ক, আমরা একই প্রতিষ্ঠানে পড়েছি। তাহলে আমি ভাইকে বলেছি যে আপনারা শ্রম দিয়েছেন, আপনি জেল খেটেছেন, ওই করেছেন, কিন্তু আপনারা সেভাবে মূল্যায়ন পান নাই। যারা আপনার দুধের মাছি যারা আছে, তারা এখন এসে সুবিধা ভোগ করতেছে, একমত হয়েছে। আর যে আপনাদের কিছু যেগুলো আছে, চাঁদাবাজি আছে, এগুলো কেন আপনারা এই করতে পারবেন? আপনারা তো শিক্ষা নেবেন, ওয়েল একটা ডিসিপ্লিন দল হবেন। তাহলে আসলে আমার কথা আমি দীর্ঘায়িত করব না, অনেক কথাই বলে ফেললাম। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আর সবার কাছে দোয়ার দরখাস্ত, রমজান মাসে আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় সবসময় থাকতে চাই। আল্লাহ যেন আমাকে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করেন, দেশের জন্য কিছু করতে পারি। এটাই সবসময় দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।